সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। বিগত 3টি জাতীয় নির্বাচনে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোট কারচুপির এক নজিরবিহীন ইতিহাস রচিত হয়েছে। তবে এবার প্রধান উপদেষ্টা ইতিহাসের সেরা নির্বাচনের আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিক মনোনয়ন নিয়ে বিতর্ক, মব অরাজকতা, অনিয়ন্ত্রিত সন্ত্রাস আর পাল্টাপাল্টি দোষারোপে যেন পুরনো ধারার নির্বাচনের ইঙ্গিত। তাই জনমনে প্রশ্ন, এত চ্যালেঞ্জ সামলে প্রধান উপদেষ্টা কি পারবেন তার প্রতিশ্রুতি রক্ষা করতে, নাকি তিনি পুরনো ধারারই পুনরাবৃত্তি ঘটবে? সাম্প্রতিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় পুরনো ধাঁচের নির্বাচন। আর এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ, জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি দলের হয়ে কাজ করার অভিযোগ জামায়াতের। দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপিদের সংসদে দেখতে চায় না এনসিপি। গণভোটে হ্যাঁ দিলে শোষণ নিপীড়ন মুক্ত হবে বাংলাদেশ, ইচ্ছে মতো বদলানো যাবে না সংবিধান, স্বাধীন হবে বিচার ব্যবস্থা। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। ভোট ঘিরে পশ্চিমা কূটনীতিকদের তৎপরতা, বিএনপি চেয়ারম্যানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত, ইইউ সহ 11 দেশের কূটনীতিকদের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা। অ্যাডভোকেট পাপিয়া, অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, আপনাদের দুজনকে স্বাগত জানাই। পাপিয়া, আপনাকে প্রথমেই আজ আপনার যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী, তার জন্মবার্ষিকী নিয়ে আপনাদের বিভিন্ন ধরনের আয়োজন ছিল, এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চান। কিন্তু এর মধ্যে দেখেছি ছাত্রদল 3টি দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করেছে। এর আগে আমরা দেখেছি এনসিপি তাদের প্রতীকের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করেছে। নির্বাচন কমিশনকে বিভিন্ন সময়ে জামায়াত বলেছে, এনসিপি বলেছে এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। একসময় আমরা বিএনপিকেও দেখতাম বলতো যে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করছে। সৈয়দ নজরুল ইসলাম সহ অনেকেই দফায় দফায় নিয়ে কমিশনের সাথে বৈঠক করেছে। এই অবস্থায় আসলে সঠিক নির্বাচন কিংবা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ এই মুহূর্ত পর্যন্ত বিদ্যমান আছে কিনা? আচ্ছা, আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা চিত্তে স্মরণ করি সার্ক সম্মেলনের উদ্যোক্তা, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রবক্তা, জাতীয়তাবাদের স্থপতি রাখাল রাজা, কালুরঘাট বেতার কেন্দ্রের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য আমি শুরু করছি। আজকে তার 90তম জন্মবার্ষিকী আজকে দলের পক্ষ থেকে পালন করা হয়েছে। আল্লাহ তাকে জান্নাতবাসী যাতে করেন এবং তার সহধর্মিণীয় তার পাশে আশ্রয় পেয়েছেন, জায়গা পেয়েছেন, এটা আল্লাহর কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। যে স্বাধীন হাসিনা মুক্ত বাংলাদেশ না হলে আরাফাত রহমান কোকর যেটা গোরস্থান, যেখানে মাটি দেওয়া হয়েছে সামরিক বাহিনীর ছেলে হওয়ার পরও সামরিক বাহিনীর গোরস্থানে তৎকালীন সময় পারমিশন কিন্তু দেয় নাই। এটাও আল্লাহর অশেষ রহমত আমি মনে করি। তো যাই হোক, এখন যে বিষয়টা আসলে আমি ব্যক্তি হিসেবে কথাটা বলবো, দল হিসেবে না। ব্যক্তি হিসেবে আমার এই সরকারের প্রতি কোনো আস্থা নাই, এবং এই সরকার কোনো সুষ্ঠু নির্বাচন করতে পারবে এই ধারণা আমার ভিতরে কখনোই জন্মলাভ করেনি। আর দ্বিতীয়ত, এর কোনো সক্ষমতা আমি অদ্যাবধি 15-2 বছরে দেখিনি। এখন আপনি যদি বলেন কেন, দেখেন এই দেশের মানুষের প্রাণের দাবি ছিল প্রবাসীদের ভোটার হওয়া, এবং জামাত ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানের 7 দফা দাবির ভিতরে 1 দফা দাবি ব্যালট, পোস্টাল ভোট। এখন দেখেন এই যে পোস্টাল ব্যালট নিয়ে কোন এলাকার কে ভোট, কাকে, কোন এলাকার প্রার্থীকে, জেলার নাম কি, আসনের সংখ্যা কত, কোনো কিছু নাই। তাহলে যদি লাগে যায়, এখন কোথাও যদি 500 ভোটে ফেল করি আর এইটা যদি আমি 1000 চালাই দিতে পারি, তাহলে সমস্যাটা কি? একটা ব্রিগেডিয়ার জেনারেল মানুষ মনে করে যে সুষ্ঠু এবং শৃঙ্খলিত একটা জীবন নিয়মকানুনের ভিতরে এবং স্বচ্ছতা থাকবে তার। এখন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সানাউল্লাহ সাহেব এই যে পোস্টাল ব্যালটের কুয়েত থেকে শুরু করে, বাহরাইন থেকে শুরু করে, আবুধাবি থেকে শুরু করে, তারপরে চট্টগ্রাম পর্যন্ত এই যে বিষয়গুলো একবারে খোলামেলা ওপেন ভাবে আসলো। এখন এইটাতে কি
মানুষের ভোটের আস্থাটা এই সরকার রাখার যোগ্যতা স্থাপন করেছে? করেনি কিন্তু। আর পোস্টাল ব্যালট প্রবাসীরা, নিয়ে আজকে নির্বাচন কমিশন কথা বলেছে যে এখানে আসলে অনিয়মের কোনো সুযোগই নেই, কারণ এখানে ফেস এটা ওনার ডিটেকশন বক্তব্য, থাকবে। উনি যা খুশি তাই বলুন, যেখানে এলাকার নাম্বার নাই উনি কি মানুষকে বোকার স্বর্গ মনে করে নাকি? আর সানাউল্লাহ সাহেবের কাছ থেকে নিয়ে ভোটাররা জ্ঞান নেবে কোন আসনের কে ভোটার? কোনো কিছু কিন্তু আমরা লেখা তো আছে দেখেছি কোথাও? যে আসন ভিত্তিক কত প্রবাসী ভোটার আছে সেটা দেয়া আছে। আসন ভিত্তিক ভোটার লিস্টে লেখা আছে, আচ্ছা, ভোটার লিস্টে লেখা আছে, কিন্তু আপনার ব্যালট পেপারে কি লেখা আছে সেটা তো লেখা নাই। আর আপনি আমার প্রতীক শুধু না, যে কোনো প্রতীক যদি সিল মেরে ওই সিলটা পচেই যায়, পাশের সিটে লেগে যায়, তাহলে তো পচে গেল, ওটা তো বাতিলের খাতায় লিখবে। তো যে কোনো একটা সিট, তাহলে এখন যে কোনো একটা প্রতীকই তো ওরকম খাপের ভিতর দেওয়াটা উচিত না প্রথমত। দ্বিতীয়ত যেগুলো চলে গেছে চলে গেছে, পরে উনি নতুন পাঠাবেন। একই একই ভোটের দুই রকম নিয়ম হতে পারে না, ওগুলো বাতিল ঘোষণা করতে হবে, নতুনগুলো পাঠাতে হবে, এটাই কিন্তু বাস্তবতা। এইটা বাদ দিয়ে সানাউল্লাহ সাহেব যে জ্ঞান গর্ভ কথা বলছেন, তার আচরণ আর কর্মের ভিতরে সেটা আসে নাই প্রথমত। দ্বিতীয়ত দেখেন, আজকে সামরিক বাহিনীর কর্মকর্তারা ভোট কেন্দ্রের ভিতরে ঢুকতে পারবে না। ভোট কেন্দ্রের ভিতরে সামরিক বাহিনীর কর্মকর্তারা তো ছাপ্পা সিল দিতে যাবে না, ছাপ্পা সিল প্রতিহত করার বিষয় আসবে। তো ছাপ্পা সিল প্রতিহত করার বিষয়ে প্রশাসনের যদি ভিতরে ঢুকে তদারকি করার ক্যাপাসিটি না থাকে, তাহলে আর্মি দেন, সেন্টার প্রতি আর্মি দেন, এই যে সকল রাজনৈতিক সংগঠনগুলো আর্মি করে একটা জিকির শুরু করে দিল। তো এই জিকির করে লাভটা কি হলো তাহলে? ওরা কোথায় থাকবে? রাস্তাঘাটে? ভোটের সময় তো যা করাপশন হবে ভিতরে, ভোট কেন্দ্রের মধ্যে হয়, অনুপস্থিত ভোটগুলোকে মেরে দেয়। আর তারপরে বিভিন্ন রকম কায়দা কানুন, আমি যা দেখেছি প্রিজাইডিং অফিসার আলাদা রুম থাকে, সিট থাকে। অনেক সময় আমি 8 সালের ভোটে দেখছি যে ব্যালট পেপার শেষ হয়ে গেছে, ভোটারের ভোট দেওয়া শেষ হয়নি, তাহলে এখানে ছাপ্পা সিল ছাড়া তার অন্য কিছু আসে না, এবং 100%-এর উপরেও ভোট কাস্ট হয়ে গেছে। তো বাংলাদেশের ভোট 15 বছর আমি ভোটের অধিকারটাই চাইছি নাগরিক হিসেবে, কিন্তু আমার এই অধিকারটার যে স্বচ্ছতা, যে পবিত্র একটা আমানত এই সরকারের, এই সরকার সেটা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে প্রতিটা ক্ষেত্রেই। আজকে আপনি মবের কথা বলছেন, এই প্রথম সম্ভবত ছাত্রদল নির্বাচন কমিশনে একটা মিছিল নিয়ে গেছে। এর আগে ওইটা মিছিলের আখড়াখা নাই, কিন্তু যমুনা ওটা এবং আপনার হচ্ছে শাহবাগ, জি। এখানে প্রথম একটা যে দেখেন আমরা মব সৃষ্টি করছি। কোনো নির্বাচন কমিশন বিতর্কিত হোক কারো দ্বারা, এটা আমি ব্যক্তিগত ওপিনিয়ন, আমি চাই না। আমার কথা হচ্ছে, আমার যদি দ্বৈত নাগরিক ঋণ খেলাপি নিয়ে সুস্পষ্ট কোনো অভিযোগ থাকে, এটা উপস্থাপন করবে, যে কেউ উপস্থাপন করতে পারে আমার বিপক্ষে, এটা শুনানি হবে। শুনানি অন্তে এখন যদি বলা হয় যায় প্রভাবিত করলাম করে হচ্ছে আমি করলাম, তাহলে এনসিপিকে আমি প্রশ্ন করতে যাই, সাপলা করে ওনারা তো অনেক মিছিল করলেন, অনেক মিটিং করলেন, তো শেষ পর্যন্ত পেলেন তো 20। তো উনি মিছিল করলে কাজে আসেন, আর আমি একদিন মিছিল করলেই সব ঋণ খেলাপিয়া দ্বৈত নাগরিকরা বৈধ হয়ে গেল, এটা কেমন কথা? দ্বৈত নাগরিকের ব্যাপারে আমার ব্যক্তিগত ওপিনিয়ন যেটা, সেটা হচ্ছে দেখেন, এই সরকারের আমলে মানুষ পালায় যেতে বাধ্য হয়েছে, যার মিনিমাম সামর্থ্য আছে, দুবাই, সৌদি আরব, মধ্যপ্রাচ্য, বিভিন্ন জায়গায় পালায় যেতে বাধ্য হয়েছে, দেশে তারা থাকতে পারেনি। প্রবাসীরা মামলার আসামি হয়েছে বাংলাদেশের বিভিন্ন থানায় পুলিশবাদী মামলায়। এখন সেই ক্ষেত্রে তাদের ভিতরে কোনো নির্যাতিত ব্যক্তি, তারা মামলার কারণে বাংলাদেশে আসতে পারেনি, ওখান থেকে টেনে হিস্ট্রি নিয়ে আসতে না পারে, এই কারণে যদি নাগরিকত্ব গ্রহণ করে, সেগুলো সামান্য ত্রুটি বিচ্যুতি যদি থাকে, সেখানে সরকারের কনসিডার করা দরকার। এই কারণে আমি বলবো, কিন্তু সংবিধান তো সেই কনসিডারেশন হ্যাঁ, সুযোগটা রাখেনি। সংবিধান তো এই সরকারকেও মানে না। এই সরকার কি সংবিধান সম্মত? গণভোট কি সংবিধান সম্মত? এই সরকার গঠন কি সংবিধান সম্মত? আপনি জায়গা মতো সংবিধান ব্যবহার করবেন, আর জায়গা মতো প্রয়োগ আর জায়গা মতো অপপ্রয়োগ বলবেন, এটা তো হবে না। কারণ আমি তো নির্যাতিত হয়ে দেশের বাইরে ছিলাম রে ভাই, আমি তো সুখ করে বাতাস খেতে, ভালো রুটি খেতে বিদেশে যাইনি। না, আমি যে 80টা নামগুলো মামলার আসামি, দেখছি আমি তারা কি থাকতে পারি নাই। সবাই আসলে এরকম? যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তো নাই দ্বৈত নাগরিকত্ব, আপনার নাই, আমরা দেখছি আব্দুল আউয়াল মিন্টু, আমি দেশে তারপর ফাইট করছি, এহতেশামুল যুদ্ধ হক, করছি, মোফাজ্জল জেলে হোসেন থাকছি। কায়কোবাদ। হ্যাঁ, কায়কোবাদের ছিল, মানে বাইরে তাকে থাকতে হয়েছে, কারণ 21শে আগস্টের মামলার যেহেতু উনি আসামি, বাধ্য হয়ে উনি থাকছেন, শখ করে উনি থাকেননি, ঠিক আছে। আর প্রবাসীরা যারা যেমন তারেক রহমানের কথা চিন্তা করেন, উনি তো শখ করে নির্বাসিত হননি, ওনাকে 17টি বছর বাধ্যতামূলকভাবে নির্বাসনের দিকে তারেক না, রহমান ব্রিটিশ গভর্নমেন্টের যে ওয়েবসাইট, সেখানে তারেক রহমানের নাগরিকত্ব বাংলাদেশ অলরেডি চলে এসেছে ব্রিটিশ তাই থেকে। না? জি। এখন এই যে ভেগ কিছু কিছু কথাবার্তা বলে, এখন আমি নির্যাতনের হাত থেকে দেশ ছেড়ে বাঁচার জন্য আমি গেছি, এখন এই বাঁচাটাকে বৈধ করতে যে আবার এখানে যদি কিছু অনিয়ম ত্রুটি বিচ্যুতি হয়, এগুলো সরকারেরই উচিত ছিল যে হচ্ছে আগে থেকে বলে দেওয়া, যে এরকম যেহেতু অনেক মানুষই গেছে, কিন্তু অনেক ভোটারদের ভিতরে অনেক নিম্ন মধ্যবিত্ত মানুষও কিন্তু দেখবেন
মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বাহারাইন আবুধাবি থাকতে পারেনি এলাকায়। জি, আপনার রিকশা চালক, ব্যক্তিগত রড মতগুলো মিস্ত্রি। শুনলাম, পরবর্তীতে হ্যাঁ, এটা আপনার আমার দলের একবারে পক্ষ থেকে আপনার মত ব্যক্তিগত শুনবো। opinion। আমি একটু অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ আপনার কাছে আসতে চাই। পাপিয়া আপা ব্যক্তিগতভাবে কিছু মত প্রকাশ করেছেন যে এই নির্বাচন সক্ষমতা সরকারের নেই সুষ্ঠুভাবে করার। আজকে দেখলাম এনসিপি নির্বাচন বর্জনের ঘোষণা আসতে পারে এরকম ইঙ্গিত দিচ্ছে। জামায়াত ইসলামী বলছে যে সরকার একটি দলের হয়ে কাজ করছে। এরপর আমরা দেখেছি ইসলামী আন্দোলন যখন 11 দলীয় জোট থেকে বের হয়ে যায়, তখন আতাউর রহমান তাদের যে মুখপাত্র যিনি সম্মেলন করেছিলেন তিনি বলেছিলেন যে এটি একটা পাতানো নির্বাচন হতে যাচ্ছে। তো এরকম নানা রকমের শঙ্কা। আপনার কি মনে হয় যে এই নির্বাচন কি আসলে এই পুরনো যে ধাঁচ ছিল, বিভিন্ন জায়গায় আমি তুমি ডামি পাতানো নির্বাচন, কিংবা হচ্ছে নিজেদের মধ্যে সমঝোতার নির্বাচন, অথবা ভোট কেন্দ্র দখলের নির্বাচন, সেরকমই হতে যাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে সহ আমাদের দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধেয় সহ-আলোচক। আমি প্রথমেই একটু শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ওনাকে বিএনপির প্রতিষ্ঠাতার চেয়ে ওনার একটা জাতীয় পরিচয় হয়েছে শহীদ রাষ্ট্রপতি হিসেবে, এবং দিন শেষে দুজনেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, তারা কিন্তু দলের বাইরে দেশের জনগণের আপন হয়ে গিয়েছেন। এটা আমার নিজেরও ব্যক্তিগত স্মৃতি আছে। আমি তখন সম্ভবত নবম বা দশম শ্রেণীর ছাত্র, খাল কাটাতে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। মানে ওনারা তো মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন। তো শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি একটি কথা বলবো, বিএনপির বিশেষ করে প্রতিনিধিত্ব করছেন, আমি রাজনীতির সব দলেরই কিছু বিষয়গুলো আলোচনা করি, যে একটা পাটাতন বা একটা ল্যান্ডস্কেপ কিন্তু জিয়াউর রহমানের হাত ধরে তৈরি হয়েছিল বাংলাদেশে, মানে স্বাধীনতা উত্তর বাংলাদেশে। ল্যান্ডস্কেপ বলতে যেমন সমুদ্রের মধ্যে থেকে একটা দ্বীপ জেগে ওঠে, বাংলাদেশ রাষ্ট্রের একটা দর্শন উনি দিয়েছিলেন। ওনার একটা দর্শন ছিল কিন্তু, এবং উনি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ বিভাজিত হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের নামে, সেখান থেকে জিয়াউর রহমান এই দেশটাকে ঐক্যবদ্ধ করেছেন। কিন্তু বর্তমানে আমি অনুরোধ করব বিশেষ করে পাপি আপাকে, যে বিএনপির আশিতে বিএনপির বিশেষ করে দুজন, একজন কিন্তু স্বাধীনতার ঘোষক থেকে শুরু করে স্বাধীনতা সংহতকরণের কাজ করেছেন, আর একজন বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণের জন্য যে ভিত্তিটা তৈরি করে দিয়েছেন এবং বিএনপির রাজনীতির একটা চরিত্র দিয়েছেন। আমাদের প্রত্যাশা হচ্ছে যে বিএনপির রাজনীতির এই চরিত্রটা যেন অক্ষুণ্ণ থাকে, কারণ এটাই হলো মাটি, মানুষ, জনগণের রাজনীতি। এটার কিন্তু আমরা যে দলেই বিশ্বাস করি না কেন, এই জায়গাটায় একটা ভিত্তি তৈরি হয়েছে। এইটা হচ্ছে প্রত্যাশা। দ্বিতীয়ত হচ্ছে বিএনপি একটা এখন তৃতীয় প্রজন্মে, মানে তৃতীয় ধাপে আমরা যদি বলি, তাহলে সেক্ষেত্রে বিএনপির কিন্তু এখন একটা পালাবদল হচ্ছে। এবং অনেকেই, আমিও ইতিপূর্বে আলোচনায় বলেছি যে বিএনপির যেমন আইজুল বাড়ি হেলাল সাহেবের সাথে এখানে আমরা আলোচনায় বলেছিলাম যে একটা কি প্যারাডাইম শিফট হচ্ছে কিনা, এই যে রাজনৈতিক দর্শন, এই জায়গাটায়। এখান থেকে আমি চলে আসি আপনার প্রশ্নে। সেটি হচ্ছে প্রথমত যে নির্বাচন যদি মোটা দাগে বলা যায়, আমার দৃষ্টিতে এই নির্বাচন কমিশন আমরা কিন্তু প্রশ্নবিদ্ধ করছি এই জন্য না, বিতর্কিত করার জন্য না, এই জন্য করা প্রয়োজন। সেটা হচ্ছে দিন শেষে নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কারণ যদি কোনো কারণে এই নির্বাচন যদি বিতর্কিত হয়, যদি এই নির্বাচন যদি হুমকির মুখে পড়ে, তাহলে কিন্তু এদেশের জনগণ কিন্তু তাদের যে দীর্ঘ আকাঙ্ক্ষিত একটা এই যে গণতন্ত্রের রূপান্তর প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। কারণ একটা নির্বাচিত সরকার যা করতে পারে, যত ভালো মানুষই হোক, অনির্বাচিত সরকার কিন্তু সেটা করতে পারে না। তার সবচেয়ে বড় উদাহরণ বর্তমান আমরা দেখছি। সকলের, জনগণের সকল অংশের কিন্তু উনি আস্থা নিয়ে কিন্তু আসছেন, কিন্তু দিন শেষে উনি যত মহামানবী হন, গোটা পৃথিবীব্যাপী উনি একজন পোস্টার ম্যান, গোটা পৃথিবী যার কথা শোনার জন্যই করে। কিন্তু দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক বা একটা গণতান্ত্রিক সরকারের যে সক্ষমতা, একটা অনির্বাচিত সরকারের সেটা নয়। এজন্য নির্বাচনটা কিন্তু আকাঙ্ক্ষিত। এক্ষেত্রে আমি খুব স্পেসিফিক কয়েকটি পয়েন্ট আমি বলবো। প্রথমত দ্বৈত নাগরিকত্ব এবং আপনার ঋণ খেলাফি, দ্বৈত নাগরিকত্ব এবং হচ্ছে আপনার এই মামলা, এই সংক্রান্ত বিতর্কটা কিন্তু নির্বাচন কমিশনের, আমি বলবো এটা অদক্ষতার ফল। কারণ আপা যে কথাটা বলেছেন যে আপনাকে কনটেক্সটটা বুঝতে হবে, কোন কনটেক্সটে বাংলাদেশ আছে। দ্বৈত নাগরিকত্ব, কেউ সম্পদ পাচার করে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছে, আবার কেউ কিন্তু পরিস্থিতির শিকার হয়েছে, ভিকটিম অফ সার্কামস্টেন্স হয়েছে। কিন্তু আপনাকে তো সেই টুলটা ডিজাইন করতে হবে। আপনি একজনের জন্য, ওনার জন্য এক আইন, আমার জন্য এক আইন যখন আপনি প্রয়োগ করতে যাবেন, তখন কিন্তু প্রশ্ন উঠবে। সুতরাং এখানে আমি বলবো নির্বাচন কমিশনের এটা দক্ষতার কিন্তু, এবং এখানে আমি সতর্ক করে দিতে চাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে, নির্বাচন কমিশনের পরবর্তী প্রতিটি পদক্ষেপ কিন্তু নিতে হবে
তাদেরকে এখনো পর্যন্ত আমি মনে করি, আপনি এনসিপির কথা বলেছেন, আমি বলে নেই যে এটা তরুণদের দল, আমি কিন্তু অলওয়েজ তাদেরকে আমি একটা বেনিফিট দিতে চাই, সেটা হচ্ছে তাদের কথাবার্তার মধ্যে হয়তোবা আবেগটা বেশি থাকে। কিন্তু আমরা মনে করি সমগ্র দেশের জনগণ কিন্তু নির্বাচনমুখী হয়ে গিয়েছে। আপনি পাড়া মহল্লা গ্রামে গঞ্জে, আমিও তো গ্রামে যাই, আমার নিজ এলাকায় যাই, মানুষ কিন্তু এখন নির্বাচনের চেয়ে আর কোনো বড় অপশন এখন কিন্তু নাই, এটা উৎসব। সুতরাং এখান থেকে রাজনৈতিক, এবং আমি আরেকটি কথা বলে আপনার এই বিষয়টা হতে চাই, সেটি হলো যে আমি এখানে বিএনপি এবং জামাত বিগত 30 বছরের রাজনীতিতে দুইটা দল কিন্তু একটা পক্ষ ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি, কিন্তু এখন নতুন একটা কালচারে আসছে। বিএনপি এবং জামাত দুটা কিন্তু প্রতিদ্বন্দ্বী চরিত্রে অবতীর্ণ হয়েছে। সুতরাং এখানে কিন্তু একটা অসহিষ্ণুতা আমরা দেখতে পাচ্ছি। দিন শেষে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর ছোটোখাটো বিষয় নিয়ে অসহিষ্ণুতা কিন্তু নির্বাচনকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে, এবং দিন শেষে দায়টা, আমি আপার সাথে একটু ভিন্ন মত পোষণ করব, দায়টা কিন্তু রাজনৈতিক দলকেই নিতে হবে। যদি কোনো কারণে এই নির্বাচন বিতর্কিত হয়, কোনো কারণে নির্বাচন যদি হুমকির মুখে পড়ে, দিন শেষে কিন্তু এই রাজনৈতিক দলগুলোকেই। সুতরাং টলারেন্সটা থাকতে হবে ছোটোখাটো। যেমন আমি একটা কথা বলি, আমার কাছে মনে হয়েছে পোস্টাল ব্যালট, এটা আমি বলবো নিউ এরা, এটা একটা নতুন দিগন্ত, কারণ আপনি নাগরিকদের অধিকারটাকে আপনি স্বীকৃতি দিচ্ছেন। ছোটোখাটো ভুল ত্রুটি হবে, যেমন আমি যতটুকু জানি যে ঘটনাটা বাহরাইনের ক্ষেত্রে যেটা ঘটেছে, সেটা হচ্ছে একটা ব্যালটগুলোকে যেখানে দেওয়া হয়েছে এই জায়গাটা প্রপার ছিল না, প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউট হয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে এটা একটা টেকনিক্যাল, বা এটা ওই রাষ্ট্রে, এটা নির্বাচন কমিশনের বিষয় না। এটাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে যদি আমরা বিতর্কিত করি, ছোট সমস্যা নিয়ে যদি এটাকে বড় করে দেখাই এবং নির্বাচন কমিশনকে দুর্বল করি, দিন শেষে কিন্তু এর ফলটা আমাদেরকেই নিতে হবে, এই দায়ও আমাদেরকে নিতে হবে। আপনি একটা কথা বলছিলেন যে বিএনপি এবং জামায়াত হচ্ছে দীর্ঘ 20-30 বছর ধরে তারা একসাথে রাজনীতি করেছে। 2018 সাল মানে 20 সালের পর থেকে কিন্তু জোটটা ভাঙনের মুখে, এবং একসময় বিএনপি জামায়াতের একটা বিচ্ছিন্নতা ঘটে, যেটার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দলীয় জোট ছেড়ে বের হয়ে যায়। এবং যে সংবাদ সম্মেলনটি করে, সেখানে কিন্তু সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান তিনি বলেছিলেন যে জামায়াতের আমির তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, সেখানে তারা বলেছেন নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির সাথে জাতীয় সরকার গঠন করবে। এবং তারা আশঙ্কা করেছেন, ইসলামী আন্দোলন আশঙ্কা করেছে যে নির্বাচনের আগে যেহেতু সমঝোতা হয়ে যাচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে, তাহলে এটি পাতানো নির্বাচন হবে কিনা, ইলেকশন হবে না সিলেকশন হবে, এরকম কথাবার্তাও তো একটা রাজনৈতিক দল বলছে। যদি আমরা বলি তারা এই মুহূর্তে জনসমর্থন কিংবা আসনের জায়গা থেকে তৃতীয় অথবা চতুর্থ শক্তিও যদি আমরা ধরে নিই কথার স্বার্থে। না, আমি রাজনীতিবিদদের কথাগুলো দুইভাবেই হয়। রাজনীতিবিদ যারা কথা বলেন রেটরিক, কথার কথাও অনেক কিছু বলে ফেলেন ভোটের বা জনগণের এই জিনিসগুলো বিরোধিতার জন্য, আবার কিছু জিনিস সিরিয়াসও থাকে। আমার কাছে কিন্তু ওনার এই কথাটাকে একটা রাজনৈতিক স্টেটমেন্টই মনে হয়েছে, প্রচলিত যে জিনিসটা অ্যাকচুয়ালি কিন্তু পাতানো হবে না। বরঞ্চ আমি বলি, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমি সরকারের অনেক সমালোচনা করলে আমি বলবো যে ওনার এই কথার সাথে আমি একমত হয়েই বলতে চাই, ঐতিহাসিক নির্বাচনটা দিন শেষে উনি আজকেও বলেছেন যে কোনো গোজামিলের নির্বাচন তিনি দেখতে চান। এবং আমি মনে করি কতগুলো কারণে ঐতিহাসিক, আমি সেটা বলি। একটা বড় চ্যালেঞ্জ কি জানেন, সেটা হচ্ছে আমরা স্বীকার করি বা না করি, আওয়ামী লীগ তো এদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল, ঠিক আছে, এবং দেশের প্রধানতম রাজনৈতিক দল। কিন্তু একটা বিপ্লব, অভূতপূর্ব একটা গণ অভ্যুত্থান, গণ বিপ্লবের মাধ্যমে দলটা নিজেকেই কিন্তু এদেশের জায়গা থেকে তারা কিন্তু অন্য জায়গায় নিয়ে চলে গেছে। আমি মনে করি যে রাজনীতির যে এই যে পালাবদল, এই যে নখ খোলছে, একটা নতুন যে তৈরি হচ্ছে একটা পাটাতন বা একটা আপনার যে ভূমি তৈরি হচ্ছে রাজনীতির, এই ক্ষেত্রে এই নির্বাচনটা আমার কাছে, আমি গ্রামে গঞ্জের যতটুকু খবর রাখি, তাতে আমি মনে করি দেশের জনগণ কিন্তু নির্বাচনমুখী হয়ে গিয়েছে। সুতরাং পার্টিসিপেশন, রিটেনশন রেট, ইন টার্মস অফ রিটেনশন রেট, ইন টার্মস অফ দ্য নেচার অফ দ্য গভর্নমেন্ট, ইন টার্মস অফ দ্য এই ইলেকশন কমিশন এবং সব কিছু, এখানে কিন্তু বিএনপির একটা সাম্প্রতিক নতুন স্লোগান হচ্ছে সবার উপরে বাংলাদেশ, তাই না? আমি দিন শেষে বলবো সবার আগে বাংলাদেশ, আমি দিন শেষে বলবো সবার আগে আমরা কিন্তু নিজেরাই বাংলাদেশ, মানুষ কিন্তু আমরা হয়ে উঠছি। এই সরকার কিন্তু অন্য যে কোনো আগের সরকার তত্ত্বাবধায়কের মতো না, এই সরকারটা সকল রাজনৈতিক দলের কিন্তু একটা ফসল। সুতরাং এখানে জনগণের অংশগ্রহণটা নানাভাবে, আমি বলতে চাই এই নির্বাচনটা আমাদের নির্বাচন, এটা তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের নির্বাচন না, নির্বাচন কমিশনের নির্বাচন না, রাজনৈতিক দলের নির্বাচন না, এটা বাংলাদেশের জনগণের নির্বাচন। ধন্যবাদ জনাব সৈয়দ আব্দুল আজিজ। আপা, আপনার কাছে একটু ফিরতে চাই। আপনি ব্যক্তি জায়গা থেকে বলছিলেন যে সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা এই সরকারের নেই, আপনার দলীয় অবস্থান হচ্ছে তারা নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চান। আব্দুল আজিজ সাহেব একটি কথা বললেন যে এখন গ্রামে গঞ্জে নির্বাচনী হাওয়া বইছে, সমঝোতা হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। তারই বোধহয় ফলাফল আজকে কিংবা গতকালকে কুমিল্লার 14 গ্রামে দেখেছি যে বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়েছে, বাড়িঘর দোকানপাট অগ্নিসংযোগ হয়েছে, লুটপাট হয়েছে। আগামীকাল অর্থাৎ 22 তারিখ থেকে কিন্তু নির্বাচনের প্রচারণা শুরু হবে।
এই সংঘাতময় পরিস্থিতিকে আরো বাড়ার সম্ভাবনা তৈরি হবে কিনা? এটা তো অবশ্যই বাড়ার সম্ভাবনা ব্যাপকভাবেই হবে, কারণ এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জামাত আর বিএনপি একসাথে ছিল দীর্ঘদিন যাবৎ, কিন্তু বিএনপি কোনো ধর্মীয় দল না, এবং জামাত ইসলামকে আমি ধর্মীয় দল হিসেবে চিহ্নিত করি না। তারা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে। স্বাভাবিক কারণে মসজিদে মসজিদে গণ্ডগোল হবে, তারপরে গোরস্থানে দেখবেন গণ্ডগোল শুরু হয়ে যাবে। তারপরে আপনার এই যে মজলিসে যদিও এগুলো নিষেধ করছে এখন, ওয়াজ টোয়াজ এগুলো নিষেধ করছে, তারপর ছোট ছোট কোরআন শরীফ ছোঁয়া শপথ করে বাড়িতে বাড়িতে জান্নাতের বর্ণনা দিয়ে যে ভোট চাওয়ার প্রবণতা ব্যাপক হারে, এবং এটা জন্মলগ্ন থেকেই এটা গঠনতন্ত্র পর্যন্ত উল্লেখ আছে মেয়েদের এই ইয়েগুলি। তো সেইগুলো নিয়ে ধরেন একবারে মারমুখা পরিস্থিতির উদ্ভব হবে বলে আমি মনে করছি। কারণ এখন তো যা করছে যার যার মতো চুপে চাপে লুকেলাকে করছে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে, কিন্তু যখন ওপেন হয়ে যাবে তখন তো মুখামুখি হয়ে যাবে। মুখামুখি হয়ে গেলে এগুলো আরও ব্যাপকভাবে অধঃপতন হবে। দেখেন, আমি ডক্টর ইউনূসের প্রতি আস্থাশীল এই কারণে নয়, উনি আসার জন্য, উনি সরকার গঠনের জন্য 3 দিন ওনার জন্য ওয়েট করা হয়েছে, এবং উনি এসেই প্রথম বলছে আমি নিয়োগকর্তাদের প্রতি আমি হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম, এবং এই যুবকরা হচ্ছে নিয়োগকর্তা, এবং যুবকদের দল একদিন বাংলাদেশের প্রয়োজনীয় হবে, এটাও তিনি উল্লেখ করেছিলেন দল হওয়ার আগেই। এবং যুবকদের দল হলে আমরা অভিনন্দন জানাচ্ছি, সবাই অভিনন্দন জানাবে, এটা তেমন কোনো ব্যাপার না। কয়েকদিন আগে তিনি বলেছেন যে যুবকরা জিতবে এবং এই যুবকদের ভিতরে এমপি মন্ত্রী হবে। ঠিক আছে, এগুলো কথাতে হয় কি ওনার মনের অজান্তেই উনি যে নিরপেক্ষ না এই বিষয়গুলো কিন্তু বেড়ে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যাবেন, কিছু কিছু অ্যাক্টিভিস্ট একবারে ক্ষমতায় বসাই দিয়েছে জামাত ইসলামকে, এবং বিএনপি কত % ফেল করে যাচ্ছে এবং কিভাবে ফেল করবে, কারা কারা ফেল করবে, মানে জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে ধরেন আমাদের। এখন আমরা হয় কি একটু ধৈর্য সহ্য করি থাকার চেষ্টা করি, ভাই যেমন বলছে ধৈর্য ধরতে হবে, ধৈর্য সহ্য করি থাকার চেষ্টা করি, কিন্তু আমি একবারে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে এরকম পরিস্থিতি যখন আসে তাদের অ্যানালাইসিস, আর আমি জরিপ আসলে বিশ্বাস করি না। আমি সবসময় মানুষের ভোটারের চোখে মুখের মানে স্বতঃস্ফূর্ততা দেখে আমি ভোট মেজারমেন্ট করি, এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। আমি যেহেতু ছাত্র জীবন থেকে বিশ্ববিদ্যালয় হল এগুলো ভোট করছি তো ট্যাক্সুট, যার কারণে আমি ওই উচ্ছলতা দেখে আমার ওতে মার্কিং করি আমি। তো এখন আমি একটা রিক্সাওয়ালার উচ্ছ্বাসটা কেমন হবে, কৃষকের উচ্ছ্বাস কেমন হবে, এটার উপরে আমি আমার হিসাব নিকাশ চিন্তা করি। এখন আপনি যতই বলেন যে প্রথম ভোট ভুল ত্রুটি হবে, এটা ভুল ত্রুটি না, এটা একটা মারাত্মক ক্রিমিনাল অফেন্স, যে আমার নাম্বার থাকবে না আমি কোন আসনের প্রার্থী, আর একজন ব্যক্তির প্রত্যেকটা জায়গায় একই ঘটনা ঘটতেছে, একটা বিশেষ সংগঠনের বাড়িতে চলে যাচ্ছে পোস্টাল ব্যালট। এইটা তো একটা পরিকল্পিত এবং সাজানো একটা নাটক, এবং কোথাও 200 ভোটে ফেল করলে ওটা যাতে লাগাই দিবে যে 500 ভোট লাগাই দিলে তো পাস হয়ে গেল, এটা একটা কনস্পিরেসি আমি মনে করি। আর সরকারের কার্যকলাপেই সরকার গোজামিল দিচ্ছে, এবং এই সরকার একটা গোজামিলের সরকার। এই সরকারের ভিতরে আমি কোনো স্পষ্টতা লক্ষ্যই করি নাই, এবং নির্বাচন নিয়ে যত বড় বড় কথা বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেদিন থেকে আসছে, ওই স্কুলের বাচ্চা ছেলেদেরকে আমি ট্রাফিকে দাঁড়িয়ে থাকতে দেখছি গাড়ি ঘোড়া নিয়ে, এবং সর্বত্রই ব্যর্থ একটা সরকার। প্রশাসন যদি সর্বত্রই ব্যর্থ হয় তাহলে সুষ্ঠু নির্বাচন কখনো এদের পক্ষে সম্ভব না। আমরা গতকাল কয়েকদিনের মধ্যে দেখলাম আওয়ামী লীগের হাসান মাহমুদ এবং শিক্ষা প্রতিমন্ত্রী নওফেল তারা দিল্লিতে একটি সংবাদ সম্মেলন করেছেন। আওয়ামী লীগের বিভিন্ন অ্যাক্টিভিস্ট, এবং আমি আজকে দেখলাম যে তাদের সজীব ওয়াজেদ জয়ের নামে একটি ফটোকার্ড হয়েছে যে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করে ফাঁদে পা দিতে যাচ্ছে। তো আপনার বক্তব্যের প্রেক্ষিতে কি আসলে তাদের এই কথার কোনো যৌক্তিকতা পাওয়া যায় কিনা? আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিস্টরা যেভাবে বলছে যে বিএনপি ফেল করবে নিশ্চিত 100%, তাহলে আপনি ওই কথাটা যদি বিশ্বাস করতে যান তাহলে ফাঁদে পা হবে। তারপরে জামাত ইসলাম ক্ষমতা আছে এমন ভাবভঙ্গিমা, ওদের ক্ষমতায় যেতে হবে এরকম কিন্তু না। এই যে বলছে যে আমি আলাপ করে আসলাম সেনাবাহিনী ভিতরে থাকবে না, তা আমার কথা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন আস্থাশীল হওয়ার জন্য যত রকম পদক্ষেপ করতে হবে, এখানে জামাত বিএনপিকে সেই পদক্ষেপগুলো মেনে নেওয়ার মতো মানসিকতাটা থাকতে হবে। কারণ আমি বিএনপির ডিসি তো চাচ্ছি না, জামাতের ডিসিও চাচ্ছি না, আওয়ামী লীগ ভোট করবে না, অতএব ওই আওয়ামী লীগের শুদ্ধি অভিযান মানসিক শুদ্ধি করার জন্য তাদেরকে ডিসিএসপি পোস্টিং দিলে তো সমস্যা কি, সমস্যা নেই। কিন্তু দেখেন গোটা বাংলাদেশে দেখেন অধিকাংশই একটা বিশেষ সংগঠনের গেছে, তো এই সংগঠন আমি চাচ্ছি না, এবং এখানেই হচ্ছে প্রথম পদক্ষেপটা হচ্ছে ভুল। অধিকাংশ ডিআইজি একটা বিশেষ সংগঠন, নাম ধরে বলে আমি তাদেরকে বিব্রত করতে চাই না, কিন্তু যে 15টা বছর আমি যুদ্ধ করে আসছি, ডিসিএসপির বিচার চাইছি, জেলায় জেলায় ট্রাইব্যুনাল হবে, কেন ছাপ্পা সিল মারছে তার জন্য, কিন্তু আজকে তো আমি সেই পরিস্থিতিতে ডুবে আছি।
এই পরিস্থিতি থেকে তো আমি বের হতে পারছি না। এটা আমার জীবনে নাগরিক হিসেবে কি পরিমাণ কষ্ট বেদনার জায়গা আপনি চিন্তা করতে পারেন। 80টা মামলার আসামি হয়ে মাইর পিট ড্যাং 6 মাস জেলে থেকে রিমান্ডে, যে আজকে এই বাংলাদেশের এই নির্বাচন, এই পুরাতন বন্দোবস্তের মানে ডাব আর ইয়ের পানি, ফ্রিজের পানি যে একই রকম আপনি দিয়ে দিলেন, এইটা তো আমার প্রত্যাশা না, ব্যক্তিগত আপনাকে হবে আমরা না। দেখেছি যে নয়াপল্টন পার্টি অফিসের সামনে আপনাকে পাঁচাকোলা তুলে হ্যাঁ। পুলিশের ভ্যানে ছুড়ে মারা ভ্যান হয়েছে। থেকে ছুড়ে ফেলা, মানুষকে কি যখন অবস্থা ইয়ে দেখেছি, করছি, তখন সেই আমাকে দৃশ্যগুলো তো রোজা রাখা একেবারে। অবস্থায় বার কাউন্সিল থেকে ধরে নিয়ে যে আমাকে জেলখানায় ঢুকে রাখছে, ক্যান্টনমেন্টে নিয়ে যে সারা রাত আমাকে ক্যান্টনমেন্ট থানা দাঁড় করায় রাখছে। আমি তো সারা জীবন একটা কথা বলছি যে ডিসিএসপি কে নিরপেক্ষ হতে হবে, ডিআইজি কে নিরপেক্ষ হতে হবে, পুলিং এজেন্টকে নিরপেক্ষ হতেই হবে বাংলাদেশ বাঁচাতে গেলে। এর কোনো বিকল্প নাই, দলবাজি করে কোনো লাভ নাই। দেশ যদি না থাকে দল করার কোনো জায়গা থাকবে না। আর ওই আইএমএ জাহেলিয়ার যুগ বানায় ফেলে তখন ওইটার ভিতরে হাবুডুবু খেলে বাংলাদেশের ওই জায়গা থেকে আর পরিত্রাণের কোনো সুযোগ অনেক থাকবে ধন্যবাদ না। আপা। আমি দেখি আপনার কাছে আবার আসা যায় কিনা। অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, পাপি আপা যে আশঙ্কাগুলো প্রকাশ করছেন তার বিপরীতে আপনি আশাবাদ ব্যক্ত করছেন। এই আশাবাদ এবং আশঙ্কার মাঝামাঝি আসলে পরিত্রাণটা কিভাবে হতে পারে, 1 নম্বর। 2 নম্বর, যদি না হয় তাহলে কি আমরা আবার সেই পুরনো ধাঁচেই ফিরে যাওয়ার পথ তৈরি হচ্ছে কিনা? না, আমি আপনার কথাটাকে একটু কিঞ্চিত সংশোধন করি। আমিও আশঙ্কা, মানে আমি যে আশঙ্কা নয় শুধু আশাবাদ তা নয়, কিন্তু আশঙ্কার মধ্যে মানুষকে আশা নিয়েই বাঁচতে হয়। আমি বলছি যে আশার কিন্তু কোনো বিকল্প আমাদের সামনে নাই। যদি কোনো কারণে, আমি বলেছি যে নির্বাচন যদি না হয়, এদেশের জনগণের জন্য এর থেকে বড় আমার মনে হয় যে মানে আপনার এটা দিন শেষে কিন্তু জনগণকে একটা বড় কঠিন পরীক্ষা দিতে হবে। কারণ মানুষ, আমার দৃষ্টিতে মানুষ এখন নির্বাচনমুখী, এবং মানুষ, এটা কিন্তু মানুষের কাছে পরিষ্কার হয়েছে যে এই সরকার এবং সরকারের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ফুটে উঠেছে তারা যে কোনোভাবে কিন্তু নির্বাচন দিয়ে মানে বাঁচি আর কি। এই যে সেফ এক্সিট প্রশ্ন মাঝখানে উঠেছিল। আচ্ছা, আমি ফিরে আসি। আমি একটু পাপি আপার একটা বিষয় একটু বলি। আমার উনি খুবই, এবং যে কথাটা বলেছেন যে ওনাদের কিন্তু একটা সংগ্রামের খুবই দীর্ঘ সংগ্রামের ইতিহাস, এবং ওই দৃশ্যগুলো কিন্তু ভোলার না। মানে অসংখ্য দৃশ্য। আমরা হয়তো 24-এর অভ্যুত্থানটা আমাদের কাছে অনেক বেশি বর্ণময়, কিন্তু তার আগের 16 বছরের চিত্রগুলো কিন্তু খুব ভয়ঙ্কর। আমি বলবো বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির শেষের দৃশ্যগুলো যদি আমরা দেখি, আমি মনে করি বিএনপির রাজনীতিতে হারানোর কিছু নাই। কারণ 16 বছর এদেশের কিন্তু প্রধান একটি রাজনৈতিক দল বিএনপিকে মানে নিশ্চিহ্ন করে দেওয়ার হেন কোনো চেষ্টা ছিল না, যা করা হয়নি। কিন্তু দিন শেষে বিএনপি এখন একটা নতুন জটিলতা তৈরি হয়েছে, এটা মনস্তত্ত্বে। এবং আমি মনে করি, আমি একটু আবার দৃষ্টি আকর্ষণও করবো এক্ষেত্রে, যে জামাত প্রসঙ্গ, যে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে যে অসহিষ্ণুতা, বা কারণ বিএনপি কিন্তু বাংলাদেশের অভিভাবক তুল্য। একটি কথা কিন্তু ছিল যে খালেদা জিয়া সম্পর্কে, যে খালেদা জিয়া ভালো থাকলে বাংলাদেশ ভালো আছে, খালেদা জিয়া খারাপ থাকলে বাংলাদেশ, এরকম কিন্তু কথাও কিন্তু কোনো বিশ্লেষক বলেছেন। আমি বলবো যে বিএনপির 31 দফা যে সংস্কার কর্মসূচি, তার মধ্যে একটা আছে রেইনবো নেশন। রেইনবো নেশনটার দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা থেকে কিন্তু এই জিনিসটা আসছে। তার অর্থটা কিন্তু হচ্ছে বহু বর্ণ থাকবে, বহু মত থাকবে, বহু পথ থাকবে। বিএনপি এমন একটা বাংলাদেশের রাজনৈতিক দল, এটা কিন্তু বহু পথ মতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করার দল। সুতরাং নির্বাচনের আগেই এবং রিসেন্ট, আমি যদি খুব ভুল না বলি, আমি শেষ করে দিচ্ছি। যেমন গত 2 দিন থেকে ছাত্রদল, যেটা উনি উল্লেখ করলেন, নির্বাচন কমিশনের সামনে যেটা নিয়ে উনি বললেন যে মবের জায়গাতে কিন্তু ছাত্রদলকে নিয়ে যাওয়া হয়েছে, এটা একটা প্রতিবাদ। কিন্তু ছাত্রদলের এই বিষয়টা, ছাত্রদলের আবার দেখবেন শাকসুর কিন্তু ভিপি ক্যান্ডিডেট, তারা বলেছে যে আমরা কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত আমরা মানতে বাধ্য নই। মানে এই যে অবস্থাটা, এই অবস্থাগুলোকে আমার মনে হয় যে বিএনপির একটু ট্যাকল করা দরকার, এবং অ্যাকোমোডেশন যত করবে দিন শেষে বিএনপি কিন্তু জনগণের হবে। বিএনপির হারানোর কিছু নাই। আমি বলতে চাই বিএনপির এখানে হারানোর কিছু নাই, বরঞ্চ ফ্যাসিবাদ উত্তর গণতান্ত্রিক যে টেকসই সাস্টেইনেবল ডেমোক্রেসি, এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় সফলতা। এটাই আমি আশা করি। ধন্যবাদ জানাচ্ছি। পাপি আপা, আপনার জন্য 1 মিনিট সময় আছে, একটু বলবেন যে বিএনপির কিছু হারানোর নেই। হ্যাঁ, উনি যেটা বলছেন যে বিএনপির হারানোর কিছু নাই, আমি ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত হওয়ার পথ আপনি প্রশস্ত করে ফেলবেন, ওইটা আমাকে দেখে দেখে চেয়ে নিতে হবে। আমার বলার কিছু ছিল না। চেয়ে দেখলাম আপনি সাপ্পাসিল মারলেন, আপনি ভোটের রেজাল্ট নিয়ে নিলেন। আমি জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শের অনুসারী, তাই আমি হাত পা সব ফেলে দিয়ে অথর্ব হয়ে বসে থাকলাম। এটা না, রাজনীতির ভাষা হচ্ছে
টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হবে এবং যেখানে যেরকম সেখানে সেরকম করতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। তবে বাংলাদেশের রাজনীতি সুস্থ হোক, বাংলাদেশের রাজনীতি জামাতকে আমাকে ছেড়ে দিতে হবে, এটা কোন হাদিসে, কোন কোরআনে, কোন ইয়েতে লেখা আছে সেটা আপনি আমাকে দেখান। এটা তো না। আপনি জনগণের ভোটে নির্বাচিত হলে আপনি যাবেন, কিন্তু আপনারা যে কনস্পিরেসিগুলো করছেন, এই প্রবাসী ভোট থেকে শুরু করে প্রিজাইডিং পুলিং থেকে শুরু করে 1.5 বছরের রীতিমতো প্রশাসনিক সেট থেকে শুরু করে, এগুলি আমার কাছে সমস্ত নলেজ আছে, ডকুমেন্টারি আছে। আমি একবারে নাম ধরে ধরে কোন বিভাগীয় ডিআইজি হচ্ছে, এখানে পুলিশের ভূমিকা সবচেয়ে বেশি থাকে। ডিআইজি জামাত ইসলামের একবারে ওপেন কাজ করছে, আমি একবারে স্পষ্ট আপনারা বলে কি দেব, সেই তালিকা বলে নির্বাচন দিতে পারি। কমিশনকে দিয়েছেন কিংবা নির্বাচন জানিয়েছেন? কমিশনকে দিয়ে লাভ কি? নির্বাচন কমিশন তো সেই সেটআপের সাথে জড়িত। জি, আমাদেরকে ধন্যবাদ। আমাদের মতো কথা বলে বিদায় করে দেয়, আমরা ভদ্রলোক মানুষ, আর যা কাজ করার তারা জামাত ইসলামের মতো করে। আপনি চিন্তা করতে পারেন যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত সাহেব এটা কি বেকুবের মতো কাজ করছে। আবার উনি আজকে হেসে হেসে বলছে এটা অনিয়ম না। আমি লজ্জা পেলাম যে এত নির্লজ্জ বেহায়া মানুষ হয়। জি, অনেক একটা ধন্যবাদ সিটের নাম নাই, অধ্যাপকের সৈয়দ এলাকার আসিফ নাম নাই, আশরাফি পাপিয়া, কোনো অধ্যাপক কিছুর সৈয়দ নাম নাই। রাজীব, আপনাদের দুজনকে এভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ ব্যক্তি বিশেষ আমাদেরও সম্মানের হাতে চলে প্রত্যাশা যাচ্ছে থাকবে সবকিছু। যে পুরনো ধাঁচের যে নির্বাচনী ব্যবস্থা ছিল, যেটি বলা হয়েছে জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই ধরনের নির্বাচন না হয়ে একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য বাংলাদেশে সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন, এটি আসলে রাজনৈতিক দলগুলোর মতো আমাদের সবারই প্রত্যাশা। সেই প্রত্যাশা জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছে আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।